আজকে আমরা হলো ক্লাস 10 এর বা 9-10 এর হলো জীবনীকরণ চ্যাপ্টার 4 এর একটা ছোট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণ আমাদের যে এই উদ্ভিদ জগতের একটি ইউনিক ফিচার বা ক্যারেক্টারিস্টিক, যার মাধ্যমে হলো উদ্ভিদ একটি সবুজী প্রাণীতে পরিণত হতে পারছে এবং উদ্ভিদ হলো নিজের জন্য খাদ্য তৈরি করতে পারছে বাই দ্য হেল্প অফ হলো আলোক শক্তি, সূর্যালোক শক্তি এর মাধ্যমে। তো আমরা যদি জানি সালোক সংশ্লেষণ একটি রাসায়নিক প্রক্রিয়া যেটা উদ্ভিদ দিয়ে হয় সূর্যালোকের সাহায্যে বাই দ্য হেল্প অফ সবুজ পাতায় যে ক্লোরোফিলটা থাকে তার সাহায্যে, ঠিক আছে। তো এখন আমাদের এইখানে যে মেইন রিঅ্যাক্ট্যান্ট এগুলা কি? তো সালোক সংশ্লেষণের যদি মেইন রিঅ্যাক্ট্যান্টের দিকে আমরা ফোকাস করি তো কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে এবং হলো উৎপন্ন হয় যে প্রোডাক্টগুলো সেগুলো হলো গ্লুকোজ, একেবারে যেটা সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট বা শর্করা, এবং বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয় হলো অক্সিজেন এবং পানি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের বোঝার যে জিনিসটা আছে যে আমাদের যে সালোক সংশ্লেষণের কয়টা ধাপ এবং পর্যায়। তো আমি যদি বলি সালোক সংশ্লেষণের পর্যায় সমূহ, ঠিক আছে। সালোক সংশ্লেষণের দুটো পর্যায় আছে, একটা হলো অন্ধকার পর্যায় আর একটা হলো আলোক পর্যায়, ঠিক আছে। অন্ধকার পর্যায় এবং আলোক পর্যায়। অন্ধকার পর্যায় এবং আলোক পর্যায়। সালোক সংশ্লেষণের তাহলে আমাদের কাছে দুটো পর্যায় আছে, একটি হলো আলোক পর্যায় আর একটি হলো অন্ধকার পর্যায়। তো আলোক পর্যায়ে যে আমরা সূর্যালোক থেকে যে সৌরশক্তিটা পাই সেটাকে ইউটিলাইজ করে কি তৈরি করা হয়? রাসায়নিক শক্তিতে তৈরি করা হয়। এটা হলো আলোক পর্যায়ের মেইন ক্যারেক্টারিস্টিক্স। আর অন্ধকার পর্যায়ে কি হয়? অন্ধকার পর্যায়ে যে আমরা যে রাসায়নিক শক্তিটা পেলাম সেটাকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইডের বিজারণের মাধ্যমে হলো আমাদের শর্করা জাতীয় খাদ্য যেটা হলো গ্লুকোজ সেটা তৈরি করা হয়। এখন আলোক পর্যায়ে যদি আমরা কিছু মেইন ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ এই পর্যায়ে আমাদের কি হয় সেটা যদি আমরা দেখি, ঠিক আছে। আলোক পর্যায়ে মেইনলি আমাদের প্রথম ক্যারেক্টারিস্টিক্স হলো শক্তি উৎপাদন হবে, ঠিক আছে। সৌরশক্তি রূপান্তর হবে, ঠিক আছে। সৌরশক্তির রূপান্তর হবে, সৌরশক্তির রূপান্তর হবে রাসায়নিক শক্তিতে, রাসায়নিক শক্তিতে। তো অর্থাৎ এই পর্যায়টাতে দুইটা কমন অনেক জিনিস আছে যেগুলো তোমরা ভুল করো বা জানো না বা অথবা জানতে চাও না, সেটা হলো ফটোফসফোরাইলেশন এবং ফটোলাইসিস, ঠিক আছে। ফটোফসফোরাইলেশন এবং ফটোলাইসিস, ফটোফসফোরাইলেশন এগুলো হলো এই পর্যায়ের কি ফিচার্স যেগুলো তোমাদের পরীক্ষা ক খতেও আসবে। ফটোলাইসিস, তো আমরা জাস্ট এগুলোর ক্যারেক্টারিস্টিক ফিচার বুঝি। তো হোয়াট ইজ ফটোফসফোরাইলেশন? ফটোফসফোরাইলেশন হলো এমন একটা ধাপ, আমরা জানি এখন পর্যন্ত শিখে আসছি যে এটিপি হলো বায়োলজিক্যাল মুদ্রা, যেটার মধ্যে আমরা আমাদের যে কোনো শক্তি উদ্ভিদে হলো স্টোর করে রাখি বা যে কোনো ধরনের লিভিং বিংসে এটিপির মাধ্যমে আমরা শক্তি সেভ করে রাখি। তো ফটোফসফোরাইলেশন হয় কি যে আমাদের যে অ্যাডনোসিন ডাইফসফেট এবং ইনঅর্গানিক ফসফেট এটা যোগ হয়ে এটিপি তৈরি করে। অর্থাৎ এই যে আমরা সূর্যালোকটা পাচ্ছি, এই যে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট এরা মিলে তোমার তৈরি করবে হলো এটিপি। এই এটিপির মধ্যে আমাদের এই সূর্যালোককে হলো বাইন্ড করবে, ঠিক আছে। যার মাধ্যমে আমরা এই সূর্যালোকের যে শক্তিটা সেটাকে আমরা বন্ধন করতে পারবো এই এটিপির মধ্যে। ফার্স্ট অফ অল হয় কি তোমার এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট বাইন্ড করে তৈরি করে এটিপি। এবং এই যে বাইন্ডিং এর আরো কাজে তোমার ফটোলাইসিসের একটা ভূমিকা আছে। তো ফটোলাইসিস কি? H2O ভাঙে, মানে ফটোলাইসিস, ফটো অর্থাৎ হলো পানি এবং লাইসিস হলো পানির ভাঙন। তো ফটোলাইসিসে পানি ভাঙে, পানি ভেঙে অক্সিজেন এবং প্রোটন অর্থাৎ H+ এবং তোমার ইলেকট্রন তৈরি হয়। এখন বলতে পারবো প্রোটন কেন বললেন? H+ তো আমরা বলতে পারি। তো প্রোটনে দেখো, প্রোটনের যে ক্যারেক্টারিস্টিক ফিচার অর্থাৎ এর একক ধনাত্মক চার্জ এবং হাইড্রোজেনেরও ক্যারেক্টারিস্টিক, হাইড্রোজেন আয়নেরও ক্যারেক্টারিস্টিক ফিচার এক, তাই আমরা এটাকে প্রোটন বলি। ইলেকট্রন তো তোমরা চিনো, যেটা নেগেটিভ চার্জ পার্টিকেল, একটা পরমাণু, সেটাকে আমরা বলি ইলেকট্রন। এবং অক্সিজেন তৈরি হয়। তো এই যে H+ এবং অক্সিজেন তৈরি হয়, এটা H+ এবং ইলেকট্রন তৈরি হয়। তো ফটোলাইসিসে মেইনলি আমাদের যে পানি ভেঙে হলো সূর্যালোকের উপস্থিতিতে পানি ভেঙে অক্সিজেন
হাইড্রোজেন আয়ন বা প্রোটন এবং ইলেকট্রন তৈরি করবে। তো এই যে আমাদের এই ধাপে মেইন যে কাজটা হলো, তোমার ফটোফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হলো, তোমার প্রোটন তৈরি হলো, ইলেকট্রন তৈরি হলো, এবং আরো একটা জিনিস তৈরি হবে যেটা তোমাদের এই ক্লাসে অতটা বিস্তারিত দেওয়া নেই, আমি জাস্ট নামটা বলে দিই, NADPH প্লাস, NADPH প্লাস H প্লাস, যেটা তৈরি হবে এই ধাপে। তোমার যেটা নাম হলো বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট হাইড্রাইড, যেটা এই ধাপে তৈরি হবে। বাট এটা নিয়ে তোমাদের বইতে তেমন কোনো আলোচনা নেই, বাট জেনে রাখা ভালো এই ধাপে এটা তৈরি হয়। তবে কি কি তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে প্লাস, রাইট। তো এইভাবে তৈরি হচ্ছে কি কি আমাদের এটিপি তৈরি হচ্ছে, যেটা হলো আমাদের সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে স্টোর করছে। দেন তৈরি হচ্ছে NADPH প্লাস H প্লাস, এটাও আমাদের একটা এনার্জি মলিকিউল, এবং তার সাথে তৈরি হচ্ছে ইলেকট্রন এবং হলো হাইড্রোজেন আয়ন বা প্রোটন। তাহলে ইন সাম আলোক পর্যায়ের এটাই হলো কি সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করবে। এবার যদি আমরা অন্ধকার পর্যায়ে দেখি, অন্ধকার পর্যায়ে ব্যাপারটা হলো তোমরা শুরুতেই বুঝতে পারতেছো যে আলোক পর্যায়ে আলোর প্রয়োজন হবে এবং অন্ধকার পর্যায়ে আলোর কোনো প্রয়োজন নাই। আলো না থাকলেও অন্ধকার পর্যায়ে চলবে, আলো থাকলেও চলবে, ঠিক আছে। তো অন্ধকার পর্যায়ে হয় কি, আমরা জাস্ট অন্ধকার পর্যায়ের ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখি। তো এবার আমাদের অন্ধকার পর্যায়ে কি হয়? অন্ধকার পর্যায়ে মেনলি তোমার কার্বন ডাইঅক্সাইড ফার্স্টে প্রবেশ করে পত্ররন্ধ্র দিয়ে। তা আমরা জানি যে আমাদের একটা বেসিক কনসেপ্ট হলো যে তোমার যে সালোক সংশ্লেষণ একটা জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। তো জারণ বিজারণ বিক্রিয়া বলতে আমরা বুঝি জারণ কি তোমার ইলেকট্রন প্রদান করা, ঠিক আছে, আর বিজারণ কি ইলেকট্রন গ্রহণ করা বা প্রোটন দান করা, ঠিক আছে। তো এইখানে মেনলি যে পদার্থটা জারিত হয় সেই পদার্থটা হলো পানি, ঠিক আছে। পানি, পানি থেকে জারিত হয়েছে, এই কারণে আমরা দেখছিলাম ফটোলাইসিস থেকে একটা ইলেকট্রন আসছে, ঠিক আছে। ফটোলাইসিস আমাদের যে আলোক পর্যায়ে সেখান থেকে একটা ইলেকট্রন আসছে। তো এখন যেহেতু এটা জারিত হয়েছে, তা বিজারিত হবে আরেকটা রিয়েক্ট্যান্ট আছে যেটা বিজারিত হতে পারে, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। তো এই ধাপে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হবে। তো তুমি দেখো এই যে গ্লুকোজটাকে কিন্তু একটা কার্বনের একটা হলো শিকল বা স্ট্রাকচার মনে হচ্ছে। তো আসলে এই কার্বন ডাইঅক্সাইডের সাথেই এই পানির যে ইলেকট্রন গুলো এগুলো বাইন্ড করেই আমাদের এই শর্করাটা আসে। এখন কিভাবে আসে সেটা আমরা দেখবো, যেটা তোমাদের বইতে হলো অ্যানালাইসিস করা আছে। তো ফার্স্ট অফ অল এই ধাপে আমাদের যেহেতু আলো থাকে না, তাই পত্ররন্ধ্রটা তুলনামূলক হলো খোলা থাকে, আবার কিছু ক্ষেত্রে বন্ধও থাকতে পারে। তো তার মধ্যে পত্ররন্ধ্রের মাধ্যমে হলো তোমার কার্বন ডাইঅক্সাইড আমাদের এই টাইমে হলো প্রবেশ করে হলো তোমার আমাদের উদ্ভিদ দেহে। তো কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলে এবার আমাদের যেহেতু হাইড্রোজেন এবং ইলেকট্রন গুলো আছে, তো তার মাধ্যমে হবে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড বিজারণ। তো বিজারণের আবার তিনটা পথ আছে, যে তিনটা পথ হলো তোমার প্রথমটা হলো C3 সাইকেল, C3 সাইকেল, C4 সাইকেল এবং ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, ঠিক আছে। তো তোমাদের স্ট্যান্ডার্ড অনুসারে এখানে দুইটা নিয়েই আমরা আলোচনা করব, C3 এবং C4। এখানে মানে এই C3 সাইকেলে হলো সামাও যে লাস্টে C3 সাইকেলের লাস্ট উৎপাদ হবে তোমার এই C6H12O6 অর্থাৎ শর্করা। দুইটা সাইকেলেরই লাস্ট উৎপাদক কিন্তু আমাদের গ্লুকোজই হবে, কিন্তু এখানে কিছু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্স হলো তোমরা বুঝতেছো ভাইয়ারা, এইখানে কার্বন ডাই অক্সাইডের সাথে প্রতিনিয়ত পানি বাইন্ড করে হলো কিছু না কিছু তৈরি করবে, এবং তৈরি করার পরে ফাইনাল প্রোডাক্ট হবে কিন্তু গ্লুকোজ। কিন্তু তার মাঝে তো বিভিন্ন প্রোডাক্ট হবে যেগুলো হলো আমাদের এখানে মানে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক সৃষ্টি করবে। এই প্রোডাক্টগুলোর জন্য একটা নাম হচ্ছে C3 সাইকেল, আর একটা নাম হচ্ছে C4 সাইকেল। এখন C3 সাইকেলে যে প্রথম স্থায়ী প্রোডাক্ট, আমাদের তো এখানে অনেক প্রোডাক্টই তৈরি হবে, কিছু কিছু প্রোডাক্ট আবার ভেঙে যাবে সাথে সাথে। কিছু যে প্রোডাক্টগুলো স্থায়ী অর্থাৎ প্রথম স্থায়ী প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টগুলোই আমাদের থেকে যাবে। তো C3 সাইকেলের যে মেইন প্রথম স্থায়ী প্রোডাক্ট সেটা 3 কার্বন বিশিষ্ট হবে, 3টা কার্বন বিশিষ্ট, তাই এটার নাম হচ্ছে C3 সাইকেল। এখন সেই প্রোডাক্টের নাম কি? সেই প্রোডাক্টের নাম হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। C3 সাইকেলের মেইন প্রোডাক্টের নাম হলো
ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। আর তাই এটাতে যেহেতু হলো তোমার 3 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থ পাওয়া যায়, তাই এটা হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। বেশিরভাগ উদ্ভিদেই হলো C3 সাইকেল হয়। তোমার আশেপাশে দেখো আম, জাম, কাঁঠাল সব উদ্ভিদেই C3 সাইকেল হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি C3 সাইকেল একটা মানে আমাদের সাথে মিলিত, মানে আমাদের একটা চেনা পরিচিত একটা সাইকেল। আর C4 সাইকেলে একটু হলো অড, যে উদ্ভিদগুলোতে আমরা হাই এনার্জি পাবো কার্বোহাইড্রেটে, ধরো তোমার গম, তারপরে হলো ভুট্টা, আখ, এগুলোতে সাধারণত C4 সাইকেল হয়। তো C4 সাইকেলে মূলত হলো এটা, যেহেতু তোমরা বুঝতেছো এটাতে যেহেতু স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট হয় প্রথম স্থায়ী পদার্থ, তাই এটার নাম আমরা C3 দিছি। তো এইটা 100% হলো C4 সাইকেলের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট হবে। তো 4 কার্বন বিশিষ্ট কোনটা? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, নামটা কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা হলো 4 কার্বন বিশিষ্ট। যেহেতু তোমাদের বইতে এগুলো সংকেত দেওয়া নাই, আমরা তাই এগুলো হলো এক্সপ্লেন করছি না, কারণ তোমাদের যেহেতু এটা প্রাথমিক স্টেজ, বুঝতে সমস্যা হতে পারে, তাই আমরা তোমাদের নামগুলো বলতে, তোমরা নামগুলো নোট ডাউন করো। C3 সাইকেলের প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর C4 সাইকেলের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তো আমরা বলছি যে C3 সাইকেল আমাদের চারপাশে বেশিরভাগ উদ্ভিদে, অ্যাবান্ডেন্ট উদ্ভিদেই হলো C3 সাইকেল হয়। তাহলে যেগুলো অনেক কম উদ্ভিদ, যেগুলো বেশি এনার্জি প্রডিউস করে, যেমন গম, জব, ভুট্টা, এগুলোতে হবে C4 সাইকেল। আর ক্যাসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, ঠিক আছে, তোমাদের সাধারণত সিকিউতে তেমন কোনো কিছুই আসবে না, বাট তোমরা জেনে রাখতে পারো এটা সাধারণত মরু উদ্ভিদগুলোতে হয়ে থাকে ক্যাসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তো এইভাবে আমাদের হলো সালোক সংশ্লেষণটা হয়ে থাকে অ্যাজ এ হোল। তোমাদের শ্রেণীতে যেরকম ভাবে স্ট্যান্ডার্ডে দেওয়া আছে, আমরা সেরকম ভাবে আলোচনা করার চেষ্টা করবো। তো কনসেপ্টটা তোমাদের কেমন লাগলো বলতে পারো। এবং আমরা একটা নতুন স্টার্ট আপ সেট আপ তৈরি করতে যাচ্ছি তোমাদের বরিশালবাসীদের জন্য, বোসল। তো আমাদের তোমাদের এরকম ভালো কনসেপ্ট গুলোর জন্য আমাদের সাথে ইন্টারাক্ট করতে হবে, জয়েন করতে হবে আমাদের কোর্সগুলো। জানুয়ারি থেকে আমাদের কোর্সগুলো হলো মার্কেটে চলমান থাকবে, ক্লাস 6 থেকে ক্লাস 10 এর বাচ্চাদের জন্য। এবং ক্লাস 9-10 এর যদি এরকম আরো ইন্টারেস্টিং কনসেপ্ট তোমরা বুঝতে চাও, তাহলে আমাদের সাথে আজই যুক্ত হয়ে যাও বোসলের সাথে।